এখন ফরহাদ ভাই আমাদের সামনে গান পরিবেশন করবেন এবং গানের ফাঁকে ফাঁকে ওনার কথাগুলো উনি বলবেন। তো যারা ফুল নিয়ে আসছেন পরে আপনারা এই যে মঞ্চে আপনাদের ফুলগুলো এখন দিতে পারেন। তো ফরহাদ ভাইকে এখন মঞ্চে আহ্বান করছি ওনার বক্তব্য এবং গান পরিবেশনের জন্য। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব ছিল, আমরা এটা সম্ভবত আর সময়ের জন্য করতে পারতেছি না। ফরহাদ ভাইকে তো আপনারা নানাভাবে পান, ফেসবুক এবং অন্য লেখে, বা আপনারা আড্ডার জন্য আমাদের সাথে আসতে পারেন, তখন আই থিঙ্ক ওই পর্ব করা যাবে আর কি। আজকে সময়ের জন্য এটা আমরা ওই পর্ব করতে পারতেছি। আচ্ছা, আমি প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা। আমি অসম্ভব অভিভূত এবং লজ্জিত, দুটোই। অভিভূত যে এই যে ভালোবাসা আমি পেয়েছি, এটা তো কোনো অমূল্য, এটা তো কোনো মূল্য নেই। আর লজ্জিত এই কারণে যে আজকে এরকম ছুটির দিন, আপনাদের দিনটা কিছুটা হয়তো নষ্ট হয়েছে এবং এসছেন আপনারা এখানে। আর লজ্জিত এই কারণেও যে স্বভাবতই আমরা যারা অন্তত চিন্তার জগতে যদি আমরা কাজ করি, বা আমাদের যদি কোনো আসলে কোনো কীর্তি থাকে, আস্তে আস্তে যদি কীর্তি থাকে, তাহলে সামনে বসে শুনতে একটু লজ্জা পায় না মানুষ। তো আমার ওরকম একটা লজ্জা ভাব এসে গিয়েছিল প্রায়। আচ্ছা, কিন্তু ভালো লাগছিল যে জেনে যেটা আপনারা অনেকে আমাকে ভালোবাসেন। ভালো লাগাটা বড় কারণ ছিল যে আমরা যারা লড়াই করেছি লম্বা দিন বাংলাদেশে, আমরা কিন্তু খুব একটা ভালোবাসা পাইনি। আমাদেরকে অনেকটা নিঃসঙ্গভাবে একাকী অনেক সময় কাজ করে দিতে হয়েছে। এবং কাজ করবার একটা বড় ব্যাপার হলো যে নিঃসঙ্গ হতে পারা। আপনি যখন জানেন যে কোনো একটা বিষয়ে আপনার যে অবস্থান, আপনার যে চিন্তা, এই চিন্তাটা সকলে গ্রহণ করবে না, কিন্তু আপনি আপনার নিজের অভিজ্ঞতা দ্বারা, আপনার নিজের যে বৃত্তি, আপনার নিজের মনে যে অভিজ্ঞতা স্ফুরণ ঘটছে, তার দ্বারা আপনি বুঝতে পারছেন যে এটাই সত্য, এটাই সঠিক। কিন্তু সমাজে যে মতাদর্শটা থাকে, হ্যাঁ, যেটাকে আমরা অনেক সময় চিন্তা করা বলি, চিন্তা করা খুবই কঠিন কাজ, আমি একটু পরে আসছি। কিন্তু এই যে সমাজে যেসব ডিসকোর্স, যে সকল ভাষাগুলো থাকে, ভাষার মধ্যে যে সকল প্রত্যয় ধারণাগুলো নিহিত থাকে, এগুলো ভেঙে বেরিয়ে যাওয়াটা একটা খুবই কঠোর তপস্যার ব্যাপার, কঠিন কাজ আসলে। এবং সেজন্যে আমি শুরুতে যেটা খুবই বিনয় নয়, একেবারে যেহেতু আপনি আমাকে দার্শনিক বলেন, আমি দার্শনিক কাজ বলতে চাইছি, আমার বিরুদ্ধে যারা বিরোধিতা করেন তাদের সমস্ত কিছুকে আমি কিন্তু গ্রহণ করি এবং ভালোবেসে গ্রহণ করি। আমার কিন্তু কোনো ক্ষোভ নাই কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে, কারণ কাজটা কঠিন আমি বুঝতে পারি, এটা যথেষ্ট কঠিন। কেমন পাশ্চাত্যজ্ঞ কিন্তু হঠাৎ করে তারা এই একটা অবস্থায় এসে তারা পৌঁছে নেয়, তাদেরকে মেলা লড়াই করতে হয়েছে এবং তাদের মধ্যে মেলা বাদ প্রতিবাদ, তর্ক বিতর্ক হয়েছে। তরুণরা অনেকে বলছে যে আমাদের বিতর্ক দরকার, একদম ঠিক বলেছে। ফলে আমি প্রথমে একটা ব্যাপারে নিশ্চিত করতে চাই, আজকে কারো বিরুদ্ধে আমার কোনো বিন্দুমাত্র ক্ষোভ নেই, কখনোই ছিল না। এবং এটা আমার একমাত্র একার গুণ না, আমি কখনো ব্যক্তিকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম না। এই গুণটা কিন্তু আমার একার না, এই গুণটা কিন্তু আমি প্রথমে স্মরণ করব আমার অত্যন্ত প্রিয় বন্ধু, নাই আপনারা তার নাম প্রায় নেন কিন্তু তার সাথে খুব কমই জানেন। তরুণদেরকে আমি বলব যে সাফার সম্পর্কে জানতে হবে প্রপাগান্ডার বাইরে। একই গুণ আহমদ সাফার ছিল, আমরা কখনোই নিন্দার দ্বারা ফিরে আসেনি। সাফাকে আমাকে রক্ষা করতে হয়েছে, হুমায়ুন কবির রক্ষা করতে হয়েছে, যেহেতু সে টাইফয়েডে অসুস্থ ছিল। সে কথা হলে তার মুখটা বেঁকে যেত। ঢাকা শহরে বহু হাসি তামাশা করেছে আমাদের সামনে সাফাকে, কেমন ফলে আমরা দেখেছি ওটা। আজকে তরুণরা যখন সাফার নাম নেয় তখন আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে আমরা এগুলোকে উপেক্ষা করতে পেরেছি, এইসব প্রতিবাদগুলোকে, নিন্দাগুলো উপেক্ষা করতে পেরেছি। আর মানুষ যে বুঝে করে সবসময় তা তো না, সময় লাগে এটা বুঝতে। ফলে সেই জন্য আবারও বলছি, কারো বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। ফলে আপনারা বিতর্ক করতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন, লুঙ্গি নিয়ে তো ট্রল করে অনেকে, কোনো অসুবিধা নেই।
আপনারা অবশ্যই করতে পারেন, ইউ এভরি রাইট, প্রত্যেকের অধিকার আছে করার জন্য। কিন্তু একটা খালি আমাদের সংস্কৃতিতে আসেনি, এটাকে আমরা বলি ডিগনিটি, মর্যাদা। মানে আমরা যখন অন্যের সঙ্গে যখন আমরা বিতর্ক করি, তখন যেন আমরা ডিগনিটিটুকু, মর্যাদাটুকু বজায় রাখি। কিন্তু আমাদের কালচারে নাই, কী করবো আমি তো হাতুড়ি দিয়ে টানতে পারবো না, সময় লাগবে। ধীরে ধীরে আমরা বুঝবো যে ডিগনিটি ইম্পর্টেন্ট। যেমন আমি ফিলোসফির দিক থেকে বললে আমি অধিকারে বিশ্বাস করি না, কিন্তু মর্যাদায় বিশ্বাস করি, এটা এক কথা না। কিন্তু অধিকারটা মডার্ন স্টেটের ধারণা, আধুনিক রাষ্ট্র অধিকার কথাটা বলে, ব্যক্তির অধিকার। ব্যক্তির অধিকারের বলে আমরা অনেক কিছু বলার অধিকারটা নিজেরা নিজে বলে যে এটা আমার তো অধিকার, আমি তো বলতে পারবো না কেন? হ্যাঁ পারেন, কিন্তু এথিকো পলিটিক্যাল স্ফিয়ার যেটাকে বলে, যেটা নৈতিক দার্শনিক জায়গা, সেখানে কিন্তু ডিগনিটি খুব ইম্পর্টেন্ট। আপনি কারোর ডিগনিটিকে যখন আহত করেন, তখন বুঝতে হবে যে এই সমাজে আমাদের আরও দীর্ঘকাল অপেক্ষা করতে হবে। এটা কিন্তু কোনো সমাজকে শেখানো যায় না, এটা আপনি কোনো ছড়ি হাতে শিখাতে পারবেন না যে ডিগনিটি, মর্যাদা গুরুত্বপূর্ণ, কেমন? ওকে, তো আমি তৃতীয়বার বলছি, এই জন্য আমি কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। এটা আমাদের ঐতিহাসিক পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির বিরুদ্ধে আমাদেরকে যেতে হবে। আমি একটু পানি যদি আমাকে কেউ দেয়, আমার খুব খুশি হয় আমি, হ্যাঁ। আর যে কথাটা আমি বেশি জোর দেবো শুরুতে, যেহেতু এটা আমার মায়ে সুদাম আছে, এদিকে শুভ্রে, সকলে, ওদিকে সাইদুর আছে, ওই সরি আমি তো মাত্র কালে দেখা যখন, আর ওরা আছে সকলে, ওরা সকলে গানের মানুষ। কিন্তু সুদামের একটা বিশেষ দিক আছে, যে সুদান বলে যে আমাদের ঘরের ছেলে মানে ও ভক্তির ধারার ছেলে, মানে আমি ওর কাকা হই, গুরু সম্পর্কে ওরও কাকা হই, মহির কাকার ছেলে এটা। আর এটা হলো আমার পালাম কাকা ভাইয়ের ছেলে, আমার দুই ভাই, আমরা দুই কাকা ভাতিজারা বসে আপনাদেরকে কিছু কথা বলবো, কিছু গান শোনাবো, ফাঁকে ফাঁকে কিছু দুইটা কথা, সময় নাই খুব, আমি খুব বেশিতে যাবো না, কেমন? আমার জীবনে কতটা বড় বড় যে মোড় ঘটেছে তার সঙ্গে একটা ধারণা দেবে, যেহেতু আমরা কিছু পার্সোনাল একেবারে তাত্ত্বিক আলোচনাটা আজকে আমি লিখছি সারাক্ষণ, আমি তো আলোচনা করতে পারবো। এটাই কেন্দ্র করি আমি দু একটা গান আপনাদের শোনাবার চেষ্টা করবো। আমি যখন তরুণ ছিলাম, আপনাদের অনেকের মতো, তখন আমার স্বপ্ন ছিল আমি কবিতা লিখবো, রাজনীতি করবো, এটা কিন্তু আমার বাসনা ছিল না। আর গান গাওয়া আমি সবসময় পছন্দ করি, এটা সকলে জানে। কিন্তু কবিতায় কিছু করেছি, কিন্তু গানের জন্য যে সময়টা দরকার, সে সময়টা আসলে দেওয়া সম্ভব হয়নি। আমি নই ব্যস্ত তেমন সারা জীবন রয়েছে পড়ে, বধূ কেন তারা, বধূ কেন তারা, বধূ কেন তারা, বধূ কেন তারা। এটা আমার জীবনের খুব, আমার চোখ দিয়ে পানি পড়ে গেলে আপনারা ক্ষমা করে দেবেন। আমার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন আমি সিদ্ধান্ত নিতে পেরেছি যে আমি দেশে ফিরে আসবো। এটা খুব সহজ ছিল না, কারণ আমি যখন এই সিদ্ধান্ত নেই, তখন আমি ইতিমধ্যে আমার অর্থশাস্ত্র শেষ করেছি পড়াশোনা। আমি জাতির সঙ্গে খুব বড় একটা কাজ করছিলাম তখন, ইউনাইটেড নেশন সেন্টার ফর ট্রান্সন্যাশনাল কর্পোরেশন। এটা আমি খুব পছন্দ করতাম, কারণ এটা আমার পলিটিক্যাল। তখন আমার শেষে মনে হচ্ছে না আমাকে দেশে ফিরতে হবে, কেমন? সেজন্য এই সময় আমি এই গানটা লিখি। আমি নই ব্যস্ত তেমন সারা জীবন রয়েছে পড়ে, বধূ কেন তারা, বধূ কেন তারা, বধূ কেন তারা, বধূ কেন তারা। আমি নই ব্যস্ত তেমন সারা জীবন রয়েছে পড়ে, বধূ কেন তারা, বধূ কেন তারা, বধূ কেন তারা, বধূ কেন তারা।
কিছুকাল কাঁদবে আমার এ ঘরের গভীর নেশায় তোমার ওই ফুলে বাহারি তোমার ওই ফুল বাহারি নয়নের গভীর নেশা বাকিকাল পথে পথে বাকিকাল পথে পথে কাটাবো সবার সাথে বাকিকাল পথে পথে কাটাবো সবার সাথে যে পথে নতুন তোলে সময়ের ধারা বধু কেন তারা বধু কেন তারা বধু কেন তারা। আমি নই কেবল প্রেমী আমি নই কেবল প্রেমী আমি নই কেবল গৃহী আমি সুখে দুঃখে আজ হই দিশেহারা আমি নই কেবল প্রেমী আমি নই কেবল গৃহী আমি সুখে দুঃখে আজ হই দিশেহারা তোমার ওই ঘরের বাঁধা থাকা আমার চোখে তো যদি ডাকে লোকে আমি দেব সারা বধু কেন তারা বধু কেন তারা বধু কেন আমি নই কেবল প্রেমী আমি নই কেবল প্রেমী আমি নই কেবল গৃহী আমি সুখে দুঃখে আজ হই দিশেহারা তোমার ওই ঘরের বাঁধা থাকা আমার চোখে তবু যদি ডাকে লোকে আমি দেব সারা বধু কেন তারা বধু কেন তারা বধু কেন আমি নই ব্যস্ত কেন সারা জীবন রয়েছে বধু কেন তারা বধু কেন তারা বধু কেন তারা বধু কেন এই গানটা আমি যে রাতে রেখেছি তারপরে আমি খুব শক্তি পেয়েছিলাম অনেকের মধ্যে যে না আমাকে জীবনে বড় বড় কিছু সিদ্ধান্ত আমাকে নিতে হবে এবং যদি আমি এটা নিতে না পারি কারণ এটা একদম অনিশ্চিত আমার জন্য অত্যন্ত অনিশ্চিত বাংলাদেশে ফিরে আসা কারণ 76 সালে আমি ফিরে এসেছিলাম একবার তখন সে সময়কার যারা ছিলেন সরকার আমি তখন তাহেরের জন্য একটা গান লিখেছিলাম হয়তো অনেকের হয়তো মনে থাকতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় সেনাবাহিনী পরিবেশিত অবস্থায় অনেকটা বলতে পারেন তারপরে আমি দেশে থাকতে পারি না আমাকে ফিরে যেতে হয়েছে তখন এটা আমাদের অত্যন্ত
নিরাপদ ছিল। তখন আমি মনে করি নাটকও আপনার তখন করি সে সময়। তারপরেই আমি ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করি। তো আমার এখন আরেকটা গান সম্ভবত আমার গাওয়া উচিত, যেহেতু আমি সফার নামটা নিয়েছি। আমরা সময় বেশি পাবো না, আমি এরপর আরেকটা গান করে শেষ করে দেবো, ঠিক আছে? আরেকদিন গান করবো, কারণ এটা আছে। আচ্ছা আচ্ছা, এটা 25শে মার্চের রাত। আমি যেহেতু কিছু কিছু ঘটনা, কবিতা, সাহিত্য, এগুলোতে বিচ্ছিন্ন বা গান, এগুলো বিচ্ছিন্ন কিছু না। তো স্বভাবতই আমরা এই সমাজের মধ্যে বাস করি, এই সমাজ ঘটনা আমাদেরকে নানাভাবে আমাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো আপনারা 25শে মার্চের অপারেশন সার্চ লাইটের কথা তো জানেন নাকি সবাই? যেদিন আমাদের এখানে একটা হত্যাযজ্ঞ হয়েছিল বাংলাদেশে, পাকিস্তান আর্মির যেই অপারেশন ছিল বাংলাদেশে, তো পুরো ঢাকা শহর তো তখন লাশ ছাড়া কিছু না, রক্তাক্ত রাজপথ। এবং 26 তারিখ দিকে সম্ভবত আমি সাফাকে খুঁজতেছি, সাফা আমাকে খুঁজতেছে। তো যে কোনো কারণে হোক আমরা দুজনকে পেয়ে যাই। কোথায় পেয়ে গেছি আমার এখন স্মৃতিভ্রংশ প্রায়, কিন্তু আমরা পেয়ে যাই দুজনকে খুঁজছিলাম। এবং দুই বন্ধু মানে প্রবলভাবে কাঁদতে কাঁদতে যাচ্ছে, কারণ আমাদের অনেক বন্ধুকে আমরা খুঁজে পাচ্ছি না। লাশ টপকে টপকে যাচ্ছে আমরা রক্তাক্ত, এবং যে কোনো মুহূর্তে আমরা পাকিস্তানি সেনাদের ধরা পড়তে পারি, তার মধ্যে অত্যন্ত সাবধানের মধ্যে। ও তখন দুইজনেই, আমরা জানেন যে সাফারা তো গান করতে পছন্দ করতো, সে খুবই পছন্দ করতো। এই গুনগুন করে একটা বিলাপের একটা স্বর ছিল, মানে আমরা যখন হাঁটছি দুজনে হাত ধরতেছি, কখনো কথা বলতে পারছি না, কি বলবো কিছু ঠিক না, কিন্তু ওই একটা বিলাপের মতো একটা কথা বলছিলাম, ওই বিলাপ থেকে গানটা তৈরি। আচ্ছা, আপনি এটা কিন্তু করা লাগে আমার কানে, দরকার নেই, এটা এমন সিম্পল, একটা দুইটা করলে হবে। আর হলো যে ওটা একটু সফট করলে ভালো হয়, যে খোলটা একটু নরম করলে ভালো, কারণ খুব বেশি কানের মধ্যে হয়ে যাচ্ছে, কেমন? ওকে। আর এটা কি ঠিক আছে? এটা কি ভয়েসের জন্য? জানি আমরা তো গানের জন্য তো আজকে তৈরি ছিলাম না, একদমই গানের জন্য ব্যাপার না। যে তুমি রং দেখোনি, আধারের রূপ দেখোনি, তুমি তার গান শোনাবে। আমি ঘর ভাঙা মানুষ, আমি ঘর ভাঙা মানুষ, আমারে পরে ঘরের ছাদ দেখিয়ে ভেবেছ মন ভোলাবে, যে তুমি রং দেখোনি। ও সে সময় এই যে লাশ ছিল, আপনি বুঝতে পারছেন, ঢাকা শহর লাশ পড়তেই, বিশ্ববিদ্যালয়ে আমি যেতে পারছি না। আমি শুনছি এ নাই, ও মেরেছে, পুলিশ আর্মি ধরে নিয়ে গেছে। তার মধ্যে এই যে রক্তের একটা স্রোত ছিল, তার মধ্যে ওই বিলাপটাই মনের মধ্যে ছিল। এই করতে করতে এই গানটা লেখা হয়ে গেছে। আমি ঘর ভাঙা মানুষ, আমারে পরে ঘরের ছাদ দেখিয়ে ভেবেছ মন ভোলাবে, যে তুমি রং দেখোনি। যে তুমি রং দেখোনি, আধারের রূপে দেখোনি, তুমি তার গান শোনাবে। আমি ঘর ভাঙা মানুষ, আমি ঘর ভাঙা মানুষ, আমারে পরে ঘরের ছাদ দেখিয়ে ভেবেছ মন ভোলাবে, যে তুমি রং দেখোনি। ভিটেহীন চোখের আগুন, ভিটেহীন চোখের আগুন, তোমার ফুল বাহারি গানের তোড়ে। ভিটেহীন চোখের আগুন,
তোমার ওই ফুল বাহারি গানের তোড়ে ভেবেছ আজ নেভাবে যে তুমি রং দেখো আধারের রূপ দেখনি তুমি কার গান শোনাবে আমি সে রাত দেখেছি আমি সে রং দেখেছি আমি সে রাত দেখেছি আমি সে রং দেখেছি যে রাতে আমার মানুষ ফিনকি দিয়ে রং খেলেছে আমি সে খেলায় ভেজা শরীর নিয়ে আজ এসেছি আমি সে খেলায় ভেজা শরীর নিয়ে আজ এসেছি আমারে কি শোনাবে যে তুমি রং দেখো আধারের রূপ দেখনি তুমি কারি গান শোনাবে আমি ঘর ভাঙা মানুষ আমি ঘর ভাঙা মানুষ আমারে পরে ঘরের ছাদ দেখিয়ে ভেবেছ আজ নেভাবে যে তুমি রং দেখনি আমি আজ বৃক্ষ হব আমি আজ বৃক্ষ হব আমি আজ সে করে দেব মেলে আমার সব তুমি আমি আজ বৃক্ষ হব ও আমি আজ বৃক্ষ হব আমি আজ সে করে দেব মেলে আমার সব তুমি থাকো বৃক্ষমূলে উঠো পিড়ি হয়ে আমার জাত সকালে সে স্বভাবে রং না পেলে তুমি সে স্বভাবের রং না পেলে আমারে কেমন করে গান শোনাবে যে তুমি রং দেখো আধারের রূপ দেখনি তুমি গান শোনাবি আমি ঘর ভাঙা আমি ঘর ভাঙা আমারে পরের ঘরের ছাদ দেখিয়ে ভেবেছ মন ভোলাবে যে তুমি রং দেখো তাহলে আমার অরিজিন বা আমরা কোথা থেকে এসেছি যারা তরুণরা এখন একেবারে ছোট তারা বুঝতে পারবে আমরা কোথা থেকে এসেছি কেমন তাহলে এটাকে তো এইটাকে দমন করবার জন্য এটাকে তো মুছিয়ে দেবার জন্যে তো আমাদের এই রাজনীতিটা চলছে বুদ্ধিভিত্তিক চর্চা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কেমন ফলে আমরা যতক্ষণ পর্যন্ত না এইটা বুঝতে না পারবো যে আমাদের কেন মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল তার যে পুরনো কি ইতিহাসটা কী ছিল এটা তো জাস্ট 9 মাসের যুদ্ধ ছিল না তার একটা লম্বা দীর্ঘ ইতিহাস আছে
ফলে আমি বলি আমাদের জেনারেশন, আমি সফার সঙ্গে একভাবে ভাবি আমরা, কিন্তু আমাদের চিন্তার মধ্যে অনেক পার্থক্য ছিল। কখনো বন্ধুত্বের মধ্যে সেটা কোনো ফাটল তৈরি করেনি, কারণ তখন আমাদের যে রাজনৈতিক যে আদর্শ ছিল, আমরা মনে করেছি যে সেখানকার যে প্রধান যে নিপীড়নটা চলছে বাংলাদেশের উপরে, এটা ছিল জাতিগত নিপীড়ন। ফলে জাতিগত নিপীড়নটাই মীমাংসা করতে হবে সবার আগে। তো ফলে এই জাতীয় মুক্তিযুদ্ধের জন্যে আমাদেরকে কিছু কল্পনা করতে হয়, যেমন আমরা বাঙালি, এটা কল্পনা করতে হয়। কল্পনা ছাড়া আপনি কিন্তু লড়তে পারেন না। এইটার দ্বারাই জনগণকে আপনি একত্র করেন। তাই জাতীয় মুক্তিযুদ্ধের যে চেতনা, তাকে যদি পরবর্তীকালে শান্তির সময় যখন জনগণকে একত্র করবার কথা, তাকে একত্র না করে যদি আমরা নিজেদেরকে জাতিবাদী প্রমাণ করি, বাঙালি জাতিবাদী, তার মানে বোঝা গেল যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দূরে সরে গেছে। তার যুদ্ধটা বাঙালি জাতি করে নাই, বাংলাদেশের জনগণ করেছে। আর বাংলাদেশের জনগণ সেই সময় যুদ্ধের জন্যে তাদের যেই হাতিয়ারটা, যে ইডিওলজিক্যাল ব্যাপারটা তার দরকার ছিল, সেটা ছিল তার বাঙালি চেতনা। বাঙালি কেন? এটাই আক্রমণের মুখে পড়েছে। পাকিস্তানের যে শক্তি, সে আক্রমণ করছে, এই বিশেষ চেতনাটা, এই চেতনাটা কিন্তু আমাদের দেশে নতুন ঘটেছে ব্যাপারটা তা না। কিন্তু এর আগেও লাহোর প্রস্তাবও ছিল যে আমরা একটা প্রাদেশিক সাহিত্য শাসন থাকতে হবে, আমাদের সংস্কৃতি আলাদা, আমরা অবশ্যই বাঙালি মুসলমান, কিন্তু আমাদের একটা নিজস্ব ইতিহাস আছে। ইতিহাসটা শুধু বাঙালির ইতিহাস না, মানে উচ্চবর্ণের হিন্দুর ইতিহাস না। বাঙালি বলতে এটা আমরা বুঝতাম 60 দশকে, 70 দশকে, 80 দশকে, 90 দশকে। এখনও আমরা অনেকে মনে করি যে বাঙালি বলতে একমাত্র আমরা কলকাতায় যারা বাঙালি, তাদের বাঙালি হলো একমাত্র বাঙালিত্ব, আমাদের বাঙালিটা বাঙালিত্ব না। তাহলে অবশ্যই 71-এর যুদ্ধটা দুটো দিকে ছিল, দুটো ইতিহাস ছিল। একটা ইতিহাস ছিল বাংলা ভাষাকে নিজের বলে দাবি করা, আমি বাঙালি মুসলমান, ফাইন, অসুবিধা নেই, আমার ধর্ম ইসলাম, কিন্তু আমাকে বঞ্চিত করা হয়েছে, অস্বীকার করা হয়েছে যে আমি বাঙালি, বাংলা ভাষা আমার। এটা শুধুমাত্র যে পাকিস্তানিরা অস্বীকার করেছে তা কিন্তু না, পাকিস্তান কিন্তু অস্বীকার করে পরবর্তী কিন্তু তারা রাষ্ট্রভাষা হিসেবে কিন্তু এটা গ্রহণ করেছে। কিন্তু যারা কালচারালি অস্বীকার করেছে, যেটা আপনি চোখে দেখতে পান না, সেটা হচ্ছে বাঙালি ধারণাটাই, তার মধ্যে বাঙালি মুসলমান অনুপস্থিত। এই যে গত 50 বছরের ইতিহাস ওটাই ছিল যে বাঙালি মুসলমান সে নিজে রিক্লেম করছে তার যেই লড়াই, সে লড়াইয়ের যেটা আমরা উপেক্ষা করেছি বাঙালি জাতিবাদের নামে, যেটাকে আমরা মুছিয়ে দিতে চেষ্টা করেছি, সে আবার সেটা রিক্লেম করেছে। কিন্তু এবারও রিক্লেম সে যে আবার দাবি করেছে, এই দাবিটার মধ্যে ফাঁকি আছে, কারণ এই দাবিটা সে করছে বাঙালি ভাষা বা বাংলা সংস্কৃতির বিপরীতে, ইসলামের কথা বলে সেটা করছে। সে এখন কি বলছে, যেহেতু সে দেখতে পাচ্ছে যে বাঙালি সংস্কৃতির মধ্যে ইসলাম গরহাজির, এটা নাই, এটাকে বাদ দেওয়া হয়েছে ডিসকোর্স আকারে, চিন্তা আকারে, এটা আমরা কে বাদ দিয়ে দিচ্ছি, এটা নাই। বাঙালি মুসলমান হিস্ট্রি কোথায়, তার সংস্কৃতি কই, তার পুঁথি কই, তার লেখালেখি কই? লেখালেখি বলতে সব রবীন্দ্রনাথ এবং থেকে আরম্ভ করা বলুন বঙ্কিমচন্দ্র কি শরৎচন্দ্র, এদের লেখা। বাঙালি মুসলমান তো নাই ওটার মধ্যে। সত্যজিৎ রায়ের মতন এমন মহৎ মানুষের ছবির মধ্যে বাঙালি মুসলমানের অনুপস্থিত। ঋত্বিক রায়ের মধ্যে কি আছে, তারা কি সাম্প্রদায়িক না? তারা কেউ সাম্প্রদায়িক না। সেখানের মধ্যে এদিক থেকে ওদিকে সমস্ত আপনি যারা শরণার্থী, ওদের উপর ছবি আছে, কিন্তু বিহারিরও তো ওখান থেকে এসছে বাংলাদেশে, ওদের তো কোনো ছবি তারা করেন এরকম। তাহলে এই যে রাষ্ট্র যখন আমাকে হামলা করে, তখন রাষ্ট্রকে আমি দেখতে পাই চোখে, কিন্তু যখন সন্ত্রাসটা হয় সংস্কৃতির দ্বারা, তখন এটাকে আমরা চোখে দেখতে পাই না। তখন আমরা ইসলামকে খাড়া করি শত্রু আকারে, দুশ্মন আকারে, এবং তার বিরুদ্ধে গত 50 বছর আমরা লড়েছি। যে এবং লড়ে আমাদের জ্ঞাতসার বা অজ্ঞাতসারে আমরা যে কাজটা করেছি, তার ক্ষতির শিকার আমরা সকলে হয়েছি, আমি হয়েছি। তো সেই জন্য শুরুতে বলেছেন এটা যে আমার নিজের কোনো ক্ষোভ নাই, এটা একটা বড় লড়াই, চিন্তার জগতের লড়াই, এবং এই লড়াইটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা ব্যক্তিগত আকারে নিয়ে কোনো লাভ নেই। বা এখন যখন আমরা আবার ইসলাম নিয়ে কথা বলছি, তখন কিছু মানুষ মনে করে যে আমরা যে ইসলাম নিয়ে কথা বলি এটা ইসলামই না, ওদের তাফসীর না শুনলে এটা ইসলাম হবে না, ওদের ব্যাখ্যা শুনতে হবে, ওদেরটাই। আগে কোরআন পড়তে দেবে না তারা আপনাকে, তারা আমার তাফসীর পড়তে হবে আগে, তারা যে ব্যাখ্যা দিবে ওটাই। তো এটা তো কোরআন তো এটা দাবি করে না, ইসলাম তো কখনো এটা দাবি করেনি। শুধু তাই নয়, আলেম বলতো শুধুমাত্র আমরা মাদ্রাসার
আলেম বুঝবো, এটা কিন্তু কোরআনে এই কথা লেখা নেই। কথা আলেম যে কোনো জ্ঞানী ব্যক্তি। ফলে এই যে কতগুলো ডিসকোর্সের রূপান্তর ঘটেছে, এটা কি সহজে আমরা এখান থেকে উদ্ধার পাবো না? সহজে পাবো না, এটা লম্বা লড়াই। এখানেও একা হয়ে যেতে হবে অনেক ক্ষেত্রে। তো আমি বলছি যে আমাদের লড়াইয়ের সম্পর্কে একটু তরুণদের যারা এখন ভালোবেসে আমার কাছে এসছে, এটা লম্বা লড়াই। কিন্তু আমি ভালো কথা যেটা বলবো, ভালো আমার জন্য ভালো সুখবর যেটা, আমি সবসময় বিশ্বাস করেছি যে বাংলাদেশ থেকে বড় কিছু ঘটনা ঘটবে, চিন্তার ক্ষেত্রে যেমন দর্শনের ক্ষেত্রে। এটা ঘটবার সমস্ত শর্ত আমাদের ভাষার মধ্যে রয়েছে, আমাদের বাংলা ভাষার মধ্যে রয়েছে, আমাদের চর্চার মধ্যে রয়েছে। ঠিক আছে, আমাদের চর্চার মধ্যে কিন্তু রয়েছে। ওকে, আমাদের এখানে যাদেরকে আপনার লোক সংস্কৃতি বলেন, ফকিরদের গান বলেন কি বয়জিদের গান বলেন, ওদের সঙ্গে মিশে দেখবেন ওরা কিন্তু দর্শন খুব তাড়াতাড়ি বুঝে। আজকে সকালে আমার ছেলে মানে আপনার এই শুধু আমি একটা মজার কথা বলছিলাম, আমাদের ও যে এটা খেয়াল করেছে কথাটা, এটা কিন্তু আসলে আমি বলি না, এটা প্রথম আমার গুরু কিন্তু আমাকে বলেছে। আমি যখন তার কাছে গিয়েছিলাম, তুমি আমার কাছে কেন আসো? তুমি তো শিক্ষিত ছিলে, ইংরেজি জানো, তুমি এখানে কেন আসো? কেন বলবে আমি তো আসি ভালো লাগে আপনাকে, আপনার মধ্যে অনেক জ্ঞান আছে, আপনি আমাকে জ্ঞান দেবেন। উনি খুব রাগ হয়ে গেছে আমার, আমাদের কোনো জ্ঞান নেই বলে এগুলো করবে না আমাদের কাছে, ফ্ল্যাটারি করবেন। ইংরেজি জানতো না, কিন্তু আমাদেরকে পাম্প করতে দেবে না। আমি তো জ্ঞান দিই না, আমি তো গুরু, আমি তো জ্ঞান দিই না। তাহলে আপনি কী করেন? মানে ওটা লবণ শাহ, তার মধ্যে কী করেন? গুরুরা কী করে? গুরুরা নষ্ট করে, ধ্বংস করে। তো প্রথম কাজ যে তোমার অহংকারকে আমি ধ্বংস করবো, যদি আসতে চাও। তুমি যে জানো যে তুমি এত কিছু জানো, এই ভাষা জানো, তুমি মেলা কথা বলতে পারো আমাকে, আমি তো পারবো না এত কথা বলতে। তো আমার প্রথম কাজ হচ্ছে তোমাকে ভেঙে ফেলা, তোমাকে ভেঙে ফেলা। তুমি কি রাজি? তা আমি তো প্রথমে রাজি হই না, ভাঙবো ভাই কী করে চিনি না অত বেশি। তো ধীরে ধীরে বুঝলাম উনি ভাঙা বলতে কী বুঝেছে। তো তোমার যেসব চিন্তা ভাবনা ধ্যান ধারণা এগুলো বাদ দিয়ে আসতে হবে, এটা দ্বারা তুমি পাবে না, যেটা খুঁজতেছো ওটা পাবে না, তোমাকে ডুবে যেতে হবে। তারপর তুমি যদি কিছু তোমার মধ্যে কিছু থাকে আদৌ, ওটা তুমি নিজেই তৈরি করতে পারবে। তো এটা আমাদের খুব বড় একটা শিক্ষা ছিল। আমার ভালো লাগলো যে আমি ওদের কালকে ওদের কথা বলতে ওদেরকে বলছিলাম যে গুরু তো জ্ঞান দেয় না, এটা কিন্তু আমার কথা না। গুরু কিন্তু জ্ঞানটার কিছু দেয় না, গুরু কিছু কিছু পাবেন না কিন্তু আপনি। তো অনেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে ফরাদ ভাই গুরুবাদী হলো কে দেন? গুরুবাদী হওয়ার প্রথম যেটা শিক্ষাটা হলো এই যে ডিসকোর্সের মধ্যে যে আমরা বাস করি, আমাদের প্রচলিত যে ভাষা, এই ভাষা থেকে বেরিয়ে আসা, এই ভাষা থেকে আপনি বেরিয়ে যেতে হবে। ভাষা থেকে আপনাকে বেরিয়ে যেতে হলে প্রথম আপনার কাজ নিজের সঙ্গে নিজের একটা মোকাবেলা, নিজের ভাষা আমার কথা সমস্যাটা মোকাবেলা। দ্বিতীয় হচ্ছে যে সাধারণ মানুষের ভাষা সন্ধান করা। একটু অনেকে বলছেন আমাকে, আমি কথা বলতে পছন্দ করি, তো খুবই পছন্দ করি, অন্যের কথা শুনতে পছন্দ করি, নিজে বলতে পছন্দ করি না। কেন পছন্দ করি? কারণ তার মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে, তার ভাষার মধ্য দিয়ে বিভিন্ন ধারণা সে কেমন করে ব্যবহার করছে, এটার দ্বারা সমাজের বর্তমান পরিস্থিতি, এখন সমাজ কোথায় আছে এটা আমি বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি। সমাজটা এখন কোথায় আছে এটা বুঝে সবচেয়ে ভালো উপায় হলো অন্যের কথা শোনা। অন্য যখন কথা বলছেন অন্যের কথা মনোযোগের সঙ্গে শোনা। এটা শোনার জন্য শোনা না, কিন্তু আমি শুনতেছি, আপনাকে ভাববার কোনো কারণ নাই যে আমি জাস্ট আপনাকে শুনে একটুখানি কী বলা যায়, একটুখানি আপনাকে তৃপ্তি দেওয়ার চেষ্টা করছি, না, মোটেও না। আমি অত্যন্ত ভালো শ্রোতা। ফলে যারা আমাকে সমালোচনা করেন আমি তাদেরও অত্যন্ত ভালো শ্রোতা। আমি যেটা আমি মনে করি সঠিক, তাদের যে কথাটা সঠিক তারা বলছেন, এটা আমি 100% মনে করি এটা সঠিক। যেমন ধরেন আমার যারা ভালোবাসেন ইসলামপন্থী যারা অনেকে আছেন, তারা মধ্যে ফরাদদের সব ভালো, আমরা ওনাকে খুব ভালোবাসি। একটা জিনিস খুব খারাপ হয় কিনা, উনি লালনপন্থী। তো লালনপন্থী খারাপ কেন? এখন ওকে আমি কী করে বোঝাবো যে লালনের সম্পর্কে তার যে ধারণা, বাউল নামক যে ধারণা, লালন তো বাউল ছিলেন না, আধুনিক শিক্ষিতরা এগুলো করেছে। এটা কিন্তু লালন কিন্তু নিজেকে বাউল কখনো বলেন, তার কোনো গানে পাবেন না বাউল। শুধু তাই নয়, শুধু তাই না, আপনি যদি হিতকরী পত্রিকায় যান, প্রথম যেদিন লালন মারা গেছেন, তখন হিতকরী পত্রিকায় যদি সেই লেখাটা পড়েন, আপনি পরিষ্কার, যদি এখানে কেউ ইসলামপন্থী থেকে থাকেন তাকে ভালো করে বুঝবেন, তাড়াতাড়ি পড়বেন গিয়ে বাড়িতে। সেই পত্রিকায় পরিষ্কারই লেখা আছে যে আজকাল সাধু সেবা জাতীয় নতুন সম্প্রদায়ের উদ্ভব হইয়াছে এবং তাদের বিভিন্ন রকম কায় কারবার, তার মধ্যে আমি তো একজাক্টলি যে ভাষাটা বলছি না, আপনি গেলে পাবেন, এরা
নারীদের সঙ্গে এদের নানা রকম কীর্তি কাহিনী শোনা যায়। তারপরে তিনি যেটা বলছেন, কিন্তু এই যে লালন, এই যার কথা, এদের ঘরের সম্পর্কে এরকম কোনো কথা শোনা যায় না। আমার গত 30 বছর গেছে এটা বুঝাতে যে লালন ফকিরের ঘরে গাঁজা টাজা নেই, এরা করে নাই বলে হুজুরদেরকে বুঝাতে পারছে না, এটা না। এটা এর ঘরে তারা যে তন্ত্র বুঝে যেগুলো তারা বলে, উদাহরণ থেকে দেয় আহমদ শরীফ, উনি কিন্তু শিখাইতে পারেন। স্যারকে তো আহমদ শরীফ স্যার তো খুব ভালো, আমি খুবই ভালোবাসি ওনাকে। কারণ ওনার বইটা একটা রীতিমতো আমি বলবো যে এটা আমাদের জন্য একটা বিরাট একটা পাথরের বোঝা হয়ে গেছে, কারণ এটা কিছুই বাউলদের মধ্যে নেই, এগুলো এসছে রাঢ় অঞ্চল থেকে। তাহলে এখানে সত্যিকারের ধারণাটা কি করে গড়ে উঠলো ফকিরদের মধ্যে, নদীর ভাবটা কেন তার একটা স্বতন্ত্র দিক আছে, এবং কেন এটা বাউল না। বাউল হলে সে খারাপ হয়ে যায় তা না, কিন্তু আমি তা বলছি না। আপনাকে বুঝতে হবে হিস্ট্রি, মানে ফিলোসফিক্যালি হিস্ট্রিক্যালি বুঝতে হবে যে এটা কেন ঢুকে গেল জেনারিক্যালি, আর সকল কেন বাউল মনে করে, গান গেলে বাউল হয়ে গেল, তা তো না। তাহলে এই ঘরগুলো কি, তার নিজেকে ঘর বলে, এর মানেটা হচ্ছে এই যে তারা বিভিন্ন চিন্তার, অনুমান এবং প্রক্রিয়ার অংশ আলাদা। কিন্তু ধরেন নদিয়াতে 5টা ঘর, লালনের ঘর একটা, পান্দেশার ঘর একটা, দেলবারের ঘর একটা, কর্তাবাজাদের একটা, 5টা ঘর আছে। 5টা ঘরের কিন্তু চিন্তা একরকম না। এমনকি আমার ঘরে আমার যে ছেলে, আমরা যে ভাই এবং আমার নহির ভাই, আমাদের চিন্তা একরকম না। কারণ গুরু আমাকে যে মন্ত্র দিয়েছে সেটাই আমার করার কথা, আমার ভাই নহিরকে যে মন্ত্র দিয়েছে সে সেটাই করবে। তার যে যা নবীর সঙ্গে ছিল, ইয়ার 4 জন, 4কে দিলেন নবীর 4 মতে যাজন। আপনি শুনেছেন না গানটা? নবী বিনে পথে গোল হলো 4 মতে, ফকির লালন বলে যেন গোলে পড়িস নি। আপনি গোলে পড়লে তো হবে না, আপনি গোলে না পড়ার একমাত্র পথ হচ্ছে ক্রিটিক্যাল হবে। এখন তাহলে যে এই শেষে ব্যবহার করলাম ক্রিটিক্যাল, মনে হলো আমি মহাপণ্ডিত হয়ে গেছে, সহজ শব্দ। ক্রিটিক্যাল মানে তো বাদ দেওয়া না, আপনি বুঝবেন যে তার ইতিবাচক দিকটা কী এবং হিস্টোরিক্যাল দিক, কনটেক্সটটা কী, কোন কনটেক্সটে এই ঘটনাটা ঘটেছে, এই কথা তিনি বলছেন, তারপর তার কতটুকু আপনার দরকার, এখান থেকে আপনি কতটুকু আপনি নেবেন, কেমন। এখন যদি আমি ধরেন নদিয়ার যুগল ভজনা নিয়ে কথা বলি, আমি যুগল ভজনা যেটা আপনার এসেনশিয়ালি দেকার্তের এক ধরনের পর্যালোচনা। আমি তো তার দেকার্তা পড়ে করে নাই, করছে কি করে নাই, তোর দেকার্ত নাম শোনে নাই। কিন্তু তারা কেন যুগল ভজনায় গেল, প্রকৃতি এবং প্রাণ। এই যে আমাকে বলছে আমার ভাই জাকির ভাই বলছে যে আমরা আজকে প্রাণ প্রকৃতি নিয়ে আমি নয় কৃষি করি। তাহলে এই যে এই জগতের মধ্যে প্রাণ এবং প্রকৃতি, স্পিরিট এবং ম্যাটার, এটা যে 2টা না, এটা যে এক। এটা যদি পাশ্চাত্যের কাছে যাবার দরকার নেই আমার। পুরুষ পরওয়ারদিগার অঙ্গে ছিল প্রকৃতি তার। এখন লালন সমালোচনা করতেছে পুরুষতন্ত্রের, বলতেছে মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। কি জন্য? পুরুষ পরওয়ারদিগার বলতে পারো যে যিনি পরওয়ারদিগার তিনি পুরুষ, তিনি সমস্ত কিছু সৃষ্টি তিনি করেছেন, কিন্তু উনি সৃষ্টি করলেন প্রত্যেকে, অঙ্গে ছিল প্রকৃতি তার। প্রকৃতি প্রকৃত সংসার, প্রসেসটাই হলো আসল। এবার আগের প্রকৃতি হলো একটা অবজেক্ট আকারে, এবারকার প্রকৃতি হচ্ছে যে প্রসেস আকারে। প্রকৃতি প্রকৃত সংসার, সৃষ্টি সব জানা, সৃষ্টি হয়েছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাহলে প্রক্রিয়াকে জানো। এখন আমি যে এই যে ব্যাখ্যাটা আপনাকে করলাম, এই পুরো ব্যাখ্যাটাই আমি মাথায় নিয়ে আমি হেগেলের ইন্ট্রোডাকশন পড়তে পারি, কিন্তু ফেনোমেনোলজি একই কথা বলছেন, নতুন কিছু বলেন। কিন্তু ইকোনমি দেখেন, চিন্তার ইকোনমিটা 2 থেকে 3 লাইন ছোট্ট একটা গানের মধ্যে আছে। বা আরেকটা গানের কথা বলি আপনাদেরকে, হয়তো আমার সঙ্গে বলি, আপনারা যে শুনেছেন সবাই জানেন, গানটা শোনেন, পাবের সামান্য কি তার দেখা। এখন যদি বলি সামান্য মানে কি, এখন সামান্য বলতে আমি কি বুঝি? তুচ্ছ, তার কোনো মূল্য নাই, ঠিক আছে, এটা করি না আমরা। তো সবাই তো গাইতেছে পাবের সামান্য কি তার দেখা, আপনি গাইতেছেন, কিন্তু আপনি কখনোই কি গুরুত্ব দেন নাই যেটা সিরিয়াস ফিলোসফিক্যাল ডিসকোর্স। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলছে, যে প্রশ্নের সঙ্গে পুরো পাশ্চাত্য দর্শন তার সঙ্গে জড়িত। কেন? সামান্য কথা হচ্ছে ইউনিভার্সাল, বাংলা বিশেষ এবং সামান্য। তো এখন লালন প্রশ্ন তুলছে
আল্লাহকে অনেক, যে যেরকম অনেক পাখি আছে, টিয়া পাখি আছে, শালিক পাখি আছে, কবুতর আছে, সমস্ত পাখিকে ব্যক্ত করার জন্য পাখি নামক একটা সামান্য শব্দ প্রশ্ন করছে সামনে। আপনারা কি মনে করেন এরকম? আল্লাহকে সামান্য দেখছেন আপনি? বড় একটা প্রশ্ন করেছে, প্রশ্নের পুরো পাশ্চাত্য ফিলোসফি কিন্তু এই আস্তে আস্তে হুসাল পর্যন্ত আসছে উত্তর দিতে না করে। ও কিন্তু প্রশ্ন করছে এটা কি সামান্য নাকি? তারপর পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই তার রক্ষা। বইপত্র দিয়া আপনি তাকে খুঁজে পাবেন, বইপত্র নাই সে। এই জন্য ফকিরা বেদ বিরোধী, শাস্ত্র বিরোধী। কারণ বেদ বা শাস্ত্র বলতে তারা বোঝায় যারাই ট্রুথ ক্লেম করে, যারা চিরায়ত সত্যের দাবি করে যে আমার কাছে একমাত্র সত্য আছে, আমি সত্য নিয়েছি, আমার কাছে এখন সত্য নাই, এদেরকে তিনি উত্তর দিচ্ছে। ঠিক আছে, এই আপনার দেখবেন। তারপরে কেউ বলে পরম ইষ্টি, আপনাদের শুনছে গুড, গ্রিক সিভিলাইজেশন দর্শন পড়লে আপনি দেখবেন না সমাজের লক্ষ্য কী, পরমার্থটা কি? ভালো, ভালোর জন্য আমরা সমাজ গঠন করি। ফলে আপনি গ্রিক দর্শনের মধ্যে এটা আপনি দেখবেন, যেটা গুড বলতে যেটা বলছে, ভার্চু গুড বলতে, এটা লালন এটাকে অস্বীকার করছে। সবাই বলে পরম ইষ্টি, আজও না হইল দৃষ্টি। এরকম অ্যাবস্ট্রাক্ট ধারণা দ্বারা, বিমূর্ত ধারণা দ্বারা আপনি সমাজ গঠন করতে পারবেন যে গুড ভালো। এটা বলতে কী বোঝায়? আপনি একরকম ভালো বুঝবেন, আমি একরকম ভালো বুঝবেন, কেমন? তাহলে এটা দ্বারা আমি পারবো না এটা করতে। তাহলে তারপর আরেকটা আঘাত দিচ্ছে সমস্ত মেটাফিজিক্স পরাবিদ্যার গোড়ায়, বরাতে দুনিয়া সৃষ্টি তাই নিয়ে লেখাজোখা। তো দুনিয়ার ব্যাখ্যা করতে গিয়ে কেউ স্টিফেন হকিংসের ব্যাং বলে যে এক ব্যাং থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে, আর আমরা আরেক পক্ষ বলি না, আল্লাহ আছেন, তিনি সৃষ্টি করেছেন। তা লালন বলতেছে দুটো একই কথাই, দুটো থিওলজি। সায়েন্স তো থিওলজি মুক্ত না। তাহলে যদি এই থিওলজি থেকে মুক্ত হতে হয়, তাহলে কোরআন আল্লাহ সম্পর্কে কী বলছে ওখানে যেতে হবে, আপনাকে ফিরতে হবে কোরআন কী বলছে আসলে। কারণ ফকিরা তো কোরআন পক্ষের লোক, কোরআনকে তাদের ডিফেন্ড করে 100 ভাগ। কোরআন বলতেছে আল্লাহ হোসেন ইমান আনতে হবে গায়েবে, যিনি নাই, অনুপস্থিত, হাজির নাই। মানে যদি হাজির না থাকেন তো তিনি কী করে বর্তমান হন? তিনি বর্তমান হন মানুষের মধ্যে, তিনি হাজির থাকেন। মানুষ কিন্তু আল্লাহ না, এটা কিন্তু হুজুরে ব্যাখ্যা করে। আমি অনেক সময় আমরা ভুল করে করি, তারা হয়তো জানে না, বসে নিশ্চয়ই তারা বুঝবেন। এটা কিন্তু লালন করতে বলেনি, কিন্তু সর্বোচ্চ পরমার্থ, জীবনে সর্বোচ্চ যার জন্য আমরা আল্লাহকে ডাকি, যার জন্য আমরা ধর্মকর্ম করি, সেটা বর্তমান থাকে, তাকে বর্তমান করা যায়, বাস্তব করা যায় একমাত্র মানুষের মধ্যে দিয়ে। এত সম্ভব না। আপনি বিপ্লবী করতে গেলে মানুষকে দিয়ে করাইতে হবে নাকি? মানুষ মানে তো বিপ্লব হবে না। তাহলে ধর্ম কিন্তু মানুষের মধ্যে দেওয়া হয়, মানুষের বাড়িতে কিছু হয় না। ফলে তারা মানুষ ভোজনা করে। আমি কথা হলে ছোট্ট উদাহরণ দিলাম এই কারণে যে যেহেতু আমরা অনেক সময় আমাদের যেসব ডিসকোর্সের মধ্যে আমরা এগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করি, আমি শুধু উপেক্ষা করি না, আমরা এমনভাবে অনুকরণ করি যেটা আমাদেরকে আগামী দিনে নতুন একটা সমাজ যদি আমরা গড়তে চাই, আমি নতুন সমাজ বলি, নতুন পৃথিবী বিশ্বাস, আমি যে বাংলাদেশ থেকে ঘটনাটা ঘটবে আমি কদের বেঁচে থাকে বলতে পারবো না, কিন্তু আমি তরুণরা যারা আজকে এটা এই ছোট্ট অনুষ্ঠানটা করেছে, আসলে যদি তাদের কাছে আমি গিয়ে পৌঁছে গিয়ে থাকি, একটু যদি পৌঁছে গিয়ে থাকি, তাহলে বাংলাদেশের বড় ঘটনা ঘটবে। এটা লক্ষণটা। কারণ আমাকে বুঝতে পারা তো সহজ না আসলে। আমি তো এত সত্যি কঠিন, আমি তো ঝামেলাপূর্ণ লোক। ফলে তারা যদি বুঝতে পারে যে আসলেই আমি কিছু কথা বলছি যেটা গুরুত্বপূর্ণ, কেমন খটকা লাগে আমারও। তুষার খুব সুন্দর করে বলছে, খটকা যদি আমি লাগাইতে পারি তরুণ, তো আমি মহা খুশি। আমি তো খটকা লাগাবো না, কারণ আপনি যে প্রথাগত চিন্তা করেন, এই চিন্তা তো আমি ভাঙতে চাইছি, আমি আপনাকে ভেঙে দিতে চাইছি। এটা আমি গুরুর কাছে শিখছি। আমার কাছে আসলে আপনার অহংকার চলে যাবে। আমি আপনাকে অহংকার করতে দেবো না যে এটা আমার চিন্তা, ওটা ওর চিন্তা, এটা ইসলামী চিন্তা, ওটা সেকুলার চিন্তা, ওটা কার্ল মার্কস, এটা এই সেই চিন্তা। এরকম ভাগ নাই, এরকম ক্ষোভ নাই, এরকম কোনো ক্ষোভ নাই।
হয় আপনি চিন্তার একেবারে চূড়ান্তে পৌঁছেছেন, অথবা নিচে কোনো একটা স্তরে আছেন, অসুবিধা না, এটা যারা চিন্তা করে তারা ধরতে পারবে না কথা শুনে। শেষ যে কথা, যদি আমি আজকের গান না কথা বলে শেষ করে দিই নাকি? আচ্ছা, শেষ কথাটা হচ্ছে এই যে আমরা যদি এখানে বড় কোনো ঘটনা ঘটাতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে, যেহেতু ইসলাম আমরা আমাদের এখানে অধিকাংশ মানুষ এই ধর্মটা করে এবং এই ধর্মের প্রতি প্রচুর অবিচার হয়েছে, আন্তর্জাতিকভাবে হয়েছে, দেশের মধ্যে হয়েছে, কারণ আমরা কেউ পড়ে কিন্তু করি নাই। বাংলাদেশে আমি দাবিটা করছি, আপনাদের ভুল প্রমাণ করতে পারলে তো আমি মেনে নেব ভুল। বাংলাদেশে 70 থেকে 80% লোক কোরআন বুঝে বাইবেলের গল্প দ্বারা, কারণ আমাদের এখানে বাইবেল অনুবাদ হয়েছে আগে বাংলায়, এবং এটাই কিন্তু পাদ্রীরা প্রচার করছে। ওই গল্পগুলো কিন্তু আমাদের সমাজে ডমিনেন্টলি আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সমাজের মধ্যে এই গল্পগুলো কী করে হাজির আছে, এই ডিসকোর্সগুলো কী করে হাজির আছে, তাকে মোকাবেলা করা সাহসের সঙ্গে। আপনারা যারা টাঙ্গাইলে গিয়েছেন দেখেছেন যে আমরা বলছি যে ইসলামের তো ইমান বিশ্বাস, এটা তো ইসলামের ছিল না কখনো। এই অনুবাদ কোথা থেকে পাইছেন? এটা তো খ্রিস্টানিটির অনুবাদ। ইমান তো ইমানই, ইমান আবার কোথা থেকে বিশ্বাস হলো? আপনাকে বলতেছে আনকন্ডিশনাল সাবমিশন, নিঃশর্তভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, এটা ইসলাম দাবি করে। কিন্তু এই যে ইমানের যে ধারণা, এটা কি করে এদিকে চলে গেল? এটা তো হিস্ট্রি আছে, এটা তো আমাদের ডিসকোর্সের মধ্যে আছে, আমাদের ট্রেডিশনাল ডিসকোর্সে আমাদের মালামরা, আমাদের যারা বড় বড় পণ্ডিত যারা, তারা তো এটা তো মানেন যে হ্যাঁ এটা ইমান মানে হলো বিশ্বাস। তো বিশ্বাস তো খ্রিস্টানিটি, আপনি তো খ্রিস্টানিটি করছেন, আমি তো খ্রিস্টানিটি করবো না, আমি ইসলাম কেন করবো? যেহেতু তার মধ্যে এমন কিছু রেডিক্যাল চিন্তা ভাবনা আছে যেটা গ্লোবাল, এই যে এখন আন্তর্জাতিক পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে আমার কাজে লাগে। কারণ এখন আল্লাহ একটা নতুন নাম নিছে পুঁজিতান্ত্রিকগুলো কানের কালে, তার নাম হলে পুঁজি। এই পৌত্তলিকতাকে যদি আপনি মোকাবেলা করতে না পারেন, আপনার যদি কোনো ক্ষমতা হেডম না থাকে, তাহলে তো আপনি ইসলাম নিয়ে কথা বলে লাভটা কি? কোনো লাভটা নাই আপনাকে, কারণ এটাই ইসলাম এসেছিল দুনিয়াতে প্রথম। রক্তবাদ, গোত্রবাদ, গোষ্ঠবাদ এগুলো সব উড়ে দিয়েছিলেন। এবং নিজের কোরেশ, তার যে নিজের যে গোত্র, সে গোত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, নিজের গোত্রের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধা করেনি। তাহলে এই যে রেডিক্যাল যে বিপ্লবী যে তার যে কন্টেন্ট, এটাকে আমরা কী করলাম? এটাকে আমরা বাদ দিচ্ছি। এটাকে বাদ দিয়ে আমরা যেখানে আছে সেটা আমাদের জন্য ইতিবাচক না। কারণ আমার খালি অ্যাপিলটা এতটুকু যে আমাকে সমালোচনা অবশ্যই করবেন, এটা কোনো সন্দেহ না, এবং আমি খুবই আনন্দের সঙ্গে গ্রহণ করবো, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে বিশ্বজয় করতে হবে। তরুণদেরকে যারা আজকে করেছে তাদেরকে অসম্ভব আমার প্রাণ থেকে ভালোবাসা জানাই, অনেক অনেক খুশি আমি ব্যক্তিগতভাবে, কিন্তু আমি লজ্জিত বটে যে আমাকে নিয়ে ঘটনাটা ঘটছে, মানে একটা বিবাহ বাসবন্ধ মনে হইতেছে অনেকটা। আচ্ছা, এনিওয়ে, কিন্তু আমি ভালোবাসাটা পেয়েছি এবং আমি মনে করি যে আমরা আগায় যাব। আমি সবসময় ঠিক কথা বলি না, ভাববার কোনো কারণ নাই, কিন্তু আমার যদি সবচেয়ে ভালো গুণ থাকে আমি স্বীকার করি তৎক্ষণাৎ এটা আমার ঠিক হয় না, এটা ঠিক বলি না। ফলে আমাদেরকে নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলি, চলেন আমরা আমাদের বড় কাজ, বিশাল কাজ। ঠিক আছে, হ্যাঁ শেষ, আমার শেষ, আসছে জানি আজকে থাকার, আজকে আমার হবে না, ঠিক আছে।